প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। হ্যাপি বার্থডে টু ইউ, সরি হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আজ আমার জন্মদিন এবং আজকে এই জন্মদিনের দিনে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রেত কথা 463 নম্বর এপিসোড। আশা করছি আজকের এপিসোড তোমাদের খুবই ভালো লাগবে এবং বিশেষ করে 3 নম্বর ঘটনাটি শুনে তোমাদের আজকে চক্ষু চরক গাছ হয়ে যাবে যে এমন ঘটনাও ঘটতে পারে। আজকে জন্মদিনের দিন, মেজাজ খুব সুন্দর, একটা ফ্রেশনেস, একটা বছর বয়স বেড়ে গেল। ছোটবেলা থেকে তোমাদেরকে প্রেত কথা শোনাচ্ছি, এখন ধীরে ধীরে 30s দিকে চলে যাচ্ছি। যদিও 30s হয়নি, 30s হতে এখনো 2 বছর দেরি আছে, কিন্তু বেশ অনেকটাই বছর হলো, প্রায় 5 বছর হতে চললো এই বছরে। এতগুলো বছর ধরে প্রেত কথা শোনাচ্ছি তোমাদেরকে। প্রত্যেক বছর আমার কাছে কিন্তু প্রেত কথাকে নতুন লাগে, তোমাদেরকে নতুন লাগে, এবং তোমাদের কেমন লাগে প্রেত কথা সেটাও অবশ্যই জানিও। এবং আজকে আমাকে অবশ্যই প্রচুর 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 উইশ করো। আমি চলে যাচ্ছি আজকের আমাদের প্রথম ঘটনায়। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, সাউন্ডের সৌমদীপ, গ্রাফিক্সে অনিকেত। একটু গলাটা ভেঙেছে কারণ প্রেত কথা এক্সপ্রেসে ছিলাম, এসব কথা একটু পরে বলছি। আগে প্রথম ঘটনাটা শুনিয়ে নিই। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরবদা, আমি বিধাননগর থেকে তৃষা লিখছি। প্রিয় প্রেত কথা পরিবারের অন্যতম সদস্য এবং তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠের এক অন্ধ ভক্ত। গৌরবদা, আমার লেখা ঘটনা তোমার কণ্ঠে শোনার ইচ্ছেটা আমার ইতিমধ্যেই পূরণ হয়েছে। গত 452 নম্বর এপিসোড এবং 458 নম্বর এপিসোডে আমার লেখা ঘটনা শোনানোর জন্য অনেক ধন্যবাদ। তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে ঘটনা দুটি পাঠ করায় ঘটনা দুটি এক আলাদাই রূপ পেয়েছে। দাদুর কাছ থেকে শোনা মেছো ভূতের ঘটনাটা তোমার ভালো লেগেছে, এটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি। সেই ঘটনা শোনার সময় দাদুকে আমি প্রেত কথা সম্পর্কে বিস্তারিত জানাই। তখন দাদু তার সাথে ঘটা 4টি ঘটনা আমাকে বলেন। তার মধ্যে থেকে আজকে দাদুর সাথে ঘটা একটি ঘটনা লিখতে বসলাম। তো ঘটনাটি আমি যেভাবে দাদুর কাছ থেকে শুনেছি ঠিক সেভাবেই নিজের মতন করে লিখছি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 50 বছর আগেকার ঘটনা। দাদুর বয়স তখন 25 কি 26 বছর হবে। দাদু তখন পড়াশোনা শেষ করে নতুন জ্যোতিষ বিদ্যা শিখছেন, আর তার পাশাপাশি কয়েকটা টিউশনি পড়াতেন। আমাদের এখানে দক্ষিণদ্বারী নামে একটি জায়গা আছে। এখন সেখানে যেতে গেলে একটি খাল পড়ে, সে খালের উপর লোহার ব্রিজ করা। সে ব্রিজের উপর দিয়ে দক্ষিণদ্বারী যাওয়া হয়, কিন্তু যখনকার কথা বলছি তখন এই ব্রিজটি ছিল না। তখন রেল লাইনের নিচ অর্থাৎ রেল ব্রিজের নিচ থেকে দক্ষিণদ্বারী যেতে হতো। দক্ষিণদ্বারী যাওয়ার আর কোনো পথ ছিল না সেই রেল ব্রিজের নিচ ছাড়া। লোকমুখে শোনা যায় ওই ব্রিজটি নাকি ভালো না, অনেকেই নাকি সেখানে অস্বাভাবিক কিছু দেখেছে। দাদুদের পরিবারের তখন আর্থিক অবস্থা ভালো না থাকায় দাদুকে এক প্রকার বাধ্য হয়েই সেখানে পড়াতে যেতে হতো। তখন রাস্তা এত উন্নত ছিল না, কোথাও বড় বড় গর্ত তো কোথাও কাদামাটির সাথে এবড়ো খেবড়ো রাস্তা। আর সেই সময় রাস্তাঘাটে তেমন আলোর ব্যবস্থাও ছিল না, তাই সেই রেল ব্রিজের নিচে আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় সেখানে একরকমের গা ছমছমে ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো। ঘটনাটি দাদুর সাথে এই রেল ব্রিজের নিচেই ঘটে। দাদু দক্ষিণদ্বারীতে 2টো পড়ানো থাকতো। সন্ধে 6টায় যেতেন এবং আসতেন রাত 10টা নাগাদ। তখন রাত 10টা মানে 1টার সমান। রাস্তাঘাটে লোক প্রায় থাকতো না বললেই চলে। সময়টা ছিল বর্ষাকাল, দিনটা ছিল বুধবার। রাতে দাদু পড়িয়ে বাড়ি আসার সময় দেখেন রেল ব্রিজের কাছে অনেক মানুষের ভিড়। তো দাদু কি হয়েছে তা দেখার জন্য ভিড় সরিয়ে সামনে যান। দাদু সেখানে গিয়ে দেখেন একটি লোকের রেলে কাটা পড়া লাশ পড়ে আছে। লোকটার মুখটা অস্বাভাবিক রকমের, তার বাম গালের কিছুটা মাংস আলগা হয়ে গেছে, তার সারা মুখে রক্তের ছাপ, আর তার চোখ দুটো এমনভাবে তার কোটর থেকে বেরিয়ে রয়েছে যেন মনে হচ্ছে এক দৃষ্টিতে সে দাদুকে দেখছে। তার মুখটা কিছুটা হা করা,
যেন লোকটি কিছু বলতে চাইছে। লোকটির শরীরে তার বাম হাত আর বাম পা দুটোই নেই। সেখান থেকে রক্ত ঝরে সারা জায়গা রক্তাক্ত হচ্ছে। তো দাদুর লোকটাকে দেখার পর থেকে ভীষণ অস্বস্তি লাগছিল। মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হচ্ছিল। তাই দাদুর লাশটাকে পিছনে রেখে কিছুটা এগিয়ে আসে। দাদু কিছুটা এগিয়ে আসার পর দেখে আবারও বেশ কিছু লোকের ভিড়। এবারও দাদু সেই ভিড় ঠেলে এগিয়ে যান। রেলে কাটা পড়া সেই লোকটার একটা কাটা পা রেল ব্রিজের উপরে ঝুলছে, আর সেখানে থাকা সব লোক সেই পাটায় টর্চের আলো ফেলে দেখছে। এইসব দেখে দাদুর সারা গায়ে শিহরণ খেলে যায়। দাদু আর সেই স্থানে থাকতে পারে না। দাদু সেই স্থান ত্যাগ করে বাড়ি ফিরে আসেন কোনো মতে। রাতে বাড়ি এসে দাদু হাত মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়েন। কিন্তু দাদুর কিছুতেই ঘুম আসছিল না একটা অজানা আতঙ্কে। তার সারা শরীরে একটা অস্বস্তি অনুভব হচ্ছিল, আর চোখ বন্ধ করলেই বারবার সেই রেলে কাটা পড়া লোকটার চেহারার কথা মনে পড়ছে। দাদু কোনো রকমে ঘুমানোর চেষ্টা করে। এক সময় পর দাদু ঘুমিয়েও পড়ে। স্বপ্নে দাদু দেখেন সেই রেলে কাটা পড়া লোকটা তার বিভৎস দেহ নিয়ে দাদুর সামনে দাঁড়িয়ে আছে, আর দাদুকে কি যেন একটা বলছে, কিন্তু দাদু কিছুই শুনতে পাচ্ছেন না। দাদু দেখছে তার মুখটা নড়ছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। ভয়ে ধরফড়িয়ে দাদু বিছানা থেকে ওঠেন। সে রাতটা দাদু আর ঘুমোন না, দাদু জেগে কাটিয়ে দেন। পরের দিন সন্ধে থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। দাদুর পড়ানো শেষ হয় ওই রাত 9:30 নাগাদ। তখন বৃষ্টিটা অনেকটা কমেছে। দাদু রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। অন্ধকার ঘুটঘুটে রেল ব্রিজের কাছে আসতেই দাদুর মনে পড়ে সে আজ টর্চ লাইট টানতে ভুলে গেছে। তো দাদু কোনো মতে পা টিপে টিপে হাঁটতে হাঁটতে অন্ধকার রেল ব্রিজের নিচে প্রবেশ করে। চারিদিকে জমা জল এবং কাদামাটি পেরিয়ে দাদুকে আসতে হচ্ছে। তার মধ্যে টর্চটা না নিয়ে যাওয়ায় তিনি কিছু চোখেও দেখতে পাচ্ছিলেন না। শুধু চারিদিকে নিখস কালো ঘন অন্ধকার। চারিদিক পুরো শান্ত, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আর বৃষ্টির টুপটাপ শব্দ। যখন দাদু ব্রিজের মাঝামাঝি চলে এসেছে, তখন হঠাৎ দাদুর একটা জুতো কাদার মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। দাদু নিচু হয়ে কোনো রকমে হাতড়ে হাতড়ে তার জুতোটি খুঁজতে থাকেন। এমন সময় সে নিস্তব্ধতাকে ভেদ করে পিছন থেকে দাদুর কানে এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। তিনি দাদুকে বলছেন, আরে দাদা, অমন করে কি খুঁজছেন আপনি? তো দাদু জুতো খুঁজতে খুঁজতে উত্তর দেন, আরে দেখুন না দাদা, আমার একটা জুতো কাদায় হারিয়ে গেছে। দাদুর উত্তরে তিনি বলেন, ওহ আচ্ছা, জানেন দাদা, আমারও না একটা কাটা হাত আমি খুঁজে পাচ্ছি না। কথাটা শুনে দাদুর শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। দাদু বুঝতে পারে এটা স্বাভাবিক কিছু নয়। দাদু উঠে দাঁড়িয়ে তার জুতো না নিয়েই এক দৌড় দেয়, আর বাড়ি এসে কাউকে কিছু বলে না। বললেই বড় মা মানে দাদুর মা দাদুকে আর পড়াতে যেতে দেবে না। তারপরের দিনের ঘটনা, দাদু যথারীতি সন্ধেবেলা পড়াতে যান। রাত হয়, দাদুর পড়ানোও শেষ হয়। দাদু হাতে টর্চ নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। রেল ব্রিজের নিচে প্রবেশ করেন। সামনের দিকে টর্চের আলো ফেলতে ফেলতে দাদু যাচ্ছেন। এমন সময় টর্চের আলোয় দাদু দেখেন একজন লোক পিছন ঘুরে উবু হয়ে বসে কি যেন একটা হাত দিয়ে খুঁজছেন। তিনি এমন ভাবে বসে আছেন যে তার মুখ দেখা যাচ্ছে না, আর শরীরের ডান পাশটা দেখা যাচ্ছে।
তো দাদু তাকে বলেন, দাদা কি খুঁজছেন অমন করে? লোকটি কোনো উত্তর দেয় না। তারপর দাদু আবার জিজ্ঞাসা করেন, যাই খুঁজছেন না কেন তা পাবেন না দাদা। আমার কাল একটা জুতো এই কাদায় হারিয়ে গেছে, আর খুঁজে পাইনি আমি। উত্তরে সেই লোকটা বলেন, আপনাকে কাল বললাম না আমার কাটা হাতটা খুঁজে পাচ্ছি না, সেটাই খুঁজছি। সেই মুহূর্তেই রেল ব্রিজের উপর দিয়ে একটি ট্রেন যায়। ট্রেনের তীব্র আওয়াজে দাদু চমকে ওঠেন, আর তার হাত থেকে টর্চটা নিচে পড়ে যায়। দাদু নিচু হয়ে টর্চটা তুললেন। লোকটি যেই দিকে ছিল সেই দিকে টর্চের আলো ফেলতেই দেখেন সেখানে কেউ নেই। যত দূর চোখ যায় ঘন কালো অন্ধকার যেন রেল ব্রিজকে গ্রাস করে রেখেছে। দাদু ছাড়া সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। অনেক খুঁজেও কাউকে না দেখতে পেয়ে দাদু বাড়ি চলে আসেন। আর বলে রাখি, দাদুর কিন্তু সেই স্বপ্ন দেখা বন্ধ হয় না। দাদু প্রত্যেক দিন রাতেই সেই একই স্বপ্ন দেখত। সেই লোকটার লাশ বিভৎস অবস্থায় দাদুর সামনে দাঁড়িয়ে আছে, আর দাদুকে কি যেন বলার চেষ্টা করছে। এ ঘটনার পর দুদিন দাদু পড়াতে যাননি, শনিবার এবং রবিবার হওয়ায়। সোমবার নাগাদ ঘটে দাদুর সাথে অবিশ্বাস্য একটি ঘটনা। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। আকাশের এমন অবস্থা দেখে দাদুর মা দাদুকে সেই দিন পড়াতে যেতে না করেন, কিন্তু দাদু তার কোনো কথাই শোনেন না। মায়ের কথার তোয়াক্কা না করে দাদু পড়াতে যান। মায়ের আশঙ্কাই সত্যি হয়। মাঝ রাস্তা আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। কোনো মতে দাদু পড়াতে যান। সেই বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। রাত প্রায় 11টা বেজে যায়, তাও বৃষ্টি থামছে না দেখে বৃষ্টিকে উপেক্ষা করেই দাদু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, মাথায় ছাতা এবং হাতে টর্চ লাইট নিয়ে। দাদু আবার সেই রেল ব্রিজের নিচে প্রবেশ করে। কিছু দূর আসতেই দাদুর কানে সেই চীনা কণ্ঠস্বর ভেসে আসে। তিনি বলছেন, দাদা শুনছেন? দাদু ভাবেন যে আজকে সে দেখবেই কে এই লোকটা। দাদু কিছুটা সাহস সঞ্চয় করে পিছন ঘোরেন এবং লোকটার দিকে টর্চের আলো ফেলেন। আলো ফেলতেই দাদু যা দেখেন তাতে দাদুর হাড় হিম হয়ে যায়। দাদু দেখেন একটা আধ পচা লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। দাদুর দেখা সেই রেলে কাটা পড়া লোকটি, যার এক গাল থেকে মাংস খুবলে ঝুলছে, মুখ পুরো ফ্যাকাশে, দেহে এক ফোঁটাও রক্ত না থাকলে ঠিক যেমন লাগে তেমন। তার মুখের শিরা উপশিরাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখ দুটো পুরো লাল বর্ণের, যেন তার চোখে আগুনের শিখা জ্বলছে। নোংরা বিশ্রী দাঁত, এইসব মিলিয়ে যেন তার মুখ আরো ভয়াবহ হয়ে উঠেছে। দাদু টর্চটা তার দেহতে ফেলতেই দাদুর কলিজা বাইরে বেরিয়ে আসার উপক্রম হয়। দাদু দেখেন তার বাম হাতটা কাটা, তা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। তার ডান হাতে বাম হাতের কাটা অংশটা, আর লোকটা সেই কাটা হাতটা দাদুর দিকে এগিয়ে দিয়ে বলছেন, এই দেখুন, এই দেখুন দাদা, আমি আমার কাটা হাতটা খুঁজে পেয়েছি, এবার আমি শান্তিতে মুক্তি পাবো। দাদু এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যান। হাত পা অবশ হয়ে যায় আর চলার শক্তি হারিয়ে ফেলেন। শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বয়ে যায় অনবরত। তারপর দাদু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। দাদুর জ্ঞান ফিরলে দাদু নিজেকে বাড়ির বিছানায় আবিষ্কার করেন। তাকে সবাই কি হয়েছিল জিজ্ঞাসা করলে দাদু কাউকে কিছু বলেন না। সেদিন বিকেলে দাদু তার গুরু, অর্থাৎ যার থেকে দাদু জ্যোতিষবিদ্যা শিখছিলেন, তার কাছে যান এবং তাকে সবটা খুলে বলেন। তিনি সব শুনে বলেন, ওটা একটা অতৃপ্ত আত্মা যে কিনা মুক্তি পাচ্ছিল না, কারণ ট্রেনে কাটা পড়ার সময় তার একটা হাত খুঁজে পাওয়া যাচ্ছিল না। তুই যেহেতু প্রত্যেক দিন যাতায়াত করিস, তাই ও তোকে হাতটা খুঁজে দিতে বলছিল তোর স্বপ্নে, আর তোর শরীর বন্ধন করা ছিল, তাই জন্য তোর কোনো ক্ষতি করতে পারেনি।
ওর মুক্তি হয়ে গেছে, ও আর দেখা দেবে না তোকে। তো তারপর দাদু পড়াতে যেতেন, কিন্তু কখনো আর কোনো সমস্যার সম্মুখীন হননি। তো এই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি সত্যতা যাচাইয়ের প্রয়োজন হয়, আমি আমার ফোন নাম্বার নিচে দিয়ে দিলাম, আমি দাদুর সঙ্গে কথা বলিয়ে দিতে পারবো। ঘটনাটি যদি তোমার পছন্দ হয়, তুমি তোমার মতন করে গুছিয়ে প্রেতকথা পরিবারকে পাঠ করে শুনিও। আমি এবং দাদু দুজনেই খুশি হব। ঘটনাটা যদি প্রচার হয় আর গৌরবদা তুমি যদি চাও, তাহলে বাকি 3টি ঘটনা পরবর্তীতে লিখে পাঠাবো। ইতি তৃষা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ও মাই গড, অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম তৃষার কাছে। এবং সত্যি তো, একবার ভেবে দেখুন, যিনি হঠাৎ করে কোনো একটি অ্যাক্সিডেন্টে মারা যান, যার হয়তো মারা যাওয়ার কোনো কথাই ছিল না এই সময়, যার হয়তো মনের মধ্যে কখনো আসেনি যে আমি মারা যেতে পারি, সেই মানুষটা যখন তার প্রাণের, তার সাধের একটি হাত খুইয়ে ফেলেন, মৃত্যুর পরেও যখনও তিনি বুঝতে পারেন না তিনি আদৌ বেঁচে আছেন নাকি তিনি মারা গেছেন, তখন তার সেই প্রাণের প্রিয় হাতের প্রতি কতটা চাওয়া পাওয়া থাকে, কতটা আকাঙ্ক্ষা থাকে। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। প্রেতকথা এক্সপ্রেসে গিয়েছিলাম, 3 দিন ধরে দুর্দান্ত পারফরমেন্স করেছি। 3 দিন ধরে আমরা রাত্রিবেলা প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত শো করেছি। রাত্রিবেলা 1টার সময়, 1:30টার সময় আমরা পাইন ফরেস্টের মধ্যে ঘুরেছি। আমাদের সঙ্গে বেশ কিছু ভৌতিক ঘটনাও ঘটেছে, যে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি গৌরব তাপাদার ব্লগস চ্যানেলে বা প্রেতকথা চ্যানেলে। এছাড়াও আপনারা কিন্তু আমাদের গৌরব তাপাদার ব্লগস চ্যানেলটি ফলো করতে ভুলবেন না, কারণ সেখানে আমাদের প্রচুর পডকাস্ট আসে, এবং প্রেতকথাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো গলা একটুখানি খারাপ হয়ে গেছে, অত রাত পর্যন্ত পারফরমেন্স করে করে আমাদের গোটা টিমেরই গলা খারাপ হয়ে গেছে বেসিক্যালি, ওই ঠান্ডার মধ্যে প্রোগ্রাম করে পারফর্ম করে। একটুখানি মানিয়ে নেবেন। প্রেতকথা এক্সপ্রেস খুব 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 সুন্দর হয়েছে। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায়। তৃষাকে বলবো আবারও আমাদেরকে নতুন ঘটনা পাঠাতে। 3টি যে ঘটনা রয়েছে পরপর, আমি সেই 3টি ঘটনাই তৃষার কাছ থেকে চাই। এবং তোমার কিছু বলার থাকলে আমাকে তুমি কিন্তু ঘটনার মধ্যেও লিখতে পারো। তুমি কেমন আছো জানিও, দাদুকে আমার প্রণাম জানিও, তোমার গোটা পরিবার যেন আরও ভালো থাকে এই আসছে নতুন বছরে। আমি চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এখন যে ঘটনাটি আপনারা শুনবেন, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি নিজের কোনো পরিচয় দেননি, তিনি সরাসরি ঘটনা লিখে পাঠিয়েছেন। প্রিয় গৌরবদা, আশা করি ভালো আছো। আমি তোমার কণ্ঠের এক অন্ধ ভক্ত। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। অনেকদিন ধরেই প্রেত কথা শুনছি, তাই ভাবলাম আজকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাকে শেয়ার করি। ঘটনাটি ঘটেছে এই শেষ অক্টোবর মাসে, ঠিক দুর্গাপুজো শেষ হওয়ার পর। আমার একটা সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য আমি আর আমার দাদু আসামে যাই। আমার পরীক্ষার সেন্টার পড়েছিল আসামের গুয়াহাটি শহর থেকে অনেকটা ভিতরে। অধিকাংশ এলাকাটাই ছিল হালকা জঙ্গলে ঢাকা। আমি আমার পরীক্ষার আগের দিন দুপুরবেলা এক্সাম সেন্টারের কাছে পৌঁছে যাই। সেখানে এক্সাম সেন্টারের উল্টো দিকেই একটা হোটেলে রাত কাটানোর পরিকল্পনা করি। হোটেলের নাম গোপন রাখছি, তবে হোটেলের বর্ণনা দিচ্ছি কিছুটা। হোটেলের সামনে কিছুটা জঙ্গলের মতো হয়ে আছে, পুরো শেষ হয়নি হোটেলের কাজ, এমনকি দেওয়ালে হাত দিলেও সিমেন্টের দাগ উঠে আসছে। হোটেলের ফার্স্ট ফ্লোরে 5টা ঘর কোনোভাবে তৈরি করে পরীক্ষার্থীদের জন্য ভাড়া দেওয়া হয়েছে। আমরা দুপুরবেলা হোটেলে যখন ঢুকছি, তখন হঠাৎ করেই সিঁড়ি দিয়ে ওঠার সময় দাদুর মাথা ঘুরে গেল। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে ছিল ওই 5টা ঘর পরপর, আর বাদিকে কাজ চলছিল, শুধুমাত্র ঢালাই হয়েছে, বাকি সব দিক খোলা। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আমি আর দাদু টেনে একটা ঘুম দিই। সন্ধ্যাবেলা 7টার সময় আমার ঘুম ভাঙলে দেখি দাদুর প্রচন্ড জ্বর এসেছে, বিছানা ছেড়ে উঠতেই পারছে না। আমি সাথে করে জ্বরের ওষুধ নিয়ে গেছিলাম, ওটা দাদুকে দিয়ে বাইরে ওই ঢালাই করার জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে দিদাকে ফোন করে দিদার সাথে কথা বলছিলাম। হঠাৎ করে দেখি আমার হাত পা গুলো ধীরে ধীরে সরে আসছে, যেন মনে হচ্ছে
পিছন থেকে কেউ একটা ঝাপটে ধরছে। আমার ফোনটা হঠাৎ করে হাত থেকে পড়ে যায়। কিছুতেই কোনোভাবেই ছাড়াতে পারছি না। আমি যে কাউকে ডাকবো চেঁচিয়ে, গলা দিয়ে কোনো আওয়াজই তো বের হচ্ছে না। ধীরে ধীরে আমাকে ঠেলে ধারের কাছে নিয়ে যাচ্ছিল সে। তারপর কোনোভাবে হাত দুটোকে ছাড়িয়ে পিছন দিকে ধাক্কা দিতেই সব ছেড়ে যায়, আর মনে হয় আমার পেটের বাঁ দিকে কেউ একটা আঁচড় কেটে দিল। তারপর আমি তাড়াতাড়ি করে মালিকের ঘরে যাই জিজ্ঞাসা করার জন্য যে কি ঘটনা। দেখি মালিক নেই এবং ঘরে একটি ছেলে ছিল। ওকে জিজ্ঞাসা করায় ও বলল, মালিক শুধু দিনের বেলা একবার আসে, বিকেল 5টা বাজতেই উনি চলে যান। আমি তারপর এখানে থাকি এবং দেখাশোনা করি। ওনাকে পুরো ঘটনাটা বলতে উনি বলেন, রাত 9টার মধ্যে যা খাবার খেয়ে নিন বা নিয়ে চলে আসুন, তারপর আর যাই হয়ে যাক ঘর থেকে বেরোবেন না। আমি কেন জিজ্ঞাসা করায় উনি বললেন, সবকিছুর কেন হয় না। আমি ওনার কথা মতো তাড়াতাড়ি করে খাবার কিনে আনি। এনে দেখি দাদুর জ্বর প্রচন্ড বেড়েছে, এমনকি ওষুধ দিয়েও কমেনি। ওই ছেলেটাকে ডাকি, ও এসে বলে এখন আর কিছু করার নেই, কাল সকালে যা করার করবেন। আমি দাদুকে আরেকটা প্যারাসিটামল ট্যাবলেট দিই। তারপর আমি আর দাদু একসাথে রাতের খাবার খেয়ে দাদু ঘুমিয়ে পড়ে, আর আমি পরের দিনের পরীক্ষার জন্য নোটসগুলো একটু পড়তে থাকি। রাত 11টা নাগাদ আমিও তারপর ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ শুনতে পাই কেউ একজন দরজা ধাক্কা দিচ্ছে। তখন মাথায় এলো ওই ছেলেটা বলেছিল যে যাই হয়ে যাক না কেন বাইরে যেন না বেরোই। আমি তাই গুরুত্ব না দিয়ে আবার চুপ করে শুয়ে থাকি। কিছুক্ষণ পর আবার শুনলাম রুমের বেল বাজালো কেউ একজন। আমি আবার কোনো গুরুত্ব না দিয়ে চুপ করে শুয়ে থাকি। আবার কিছুক্ষণ পর দেখি কেউ দরজা ধাক্কা দিচ্ছে, তবে এবারের ধাক্কাটা তুলনামূলক বেশি জোরে দিচ্ছে। দাদুও দেখছি উঠে পড়েছে। আমাকে বলল, জানা দেখ না, হয়তো ওই ছেলেটাই ডাকছে, কিছু আর্জেন্ট হবে। আমি ঘুরিয়ে দাদুকে বললাম, এত রাতে কিসের আর্জেন্ট দরকার থাকতে পারে? ঘড়িতে দেখি তখন বাজে রাত 2:15। এত জোরে ধাক্কা দিচ্ছে। আমি অবশেষে দরজা খুলতে বাধ্য হই। খুলে দেখি কেউ নেই। হঠাৎ কারেন্ট চলে যায়। আমি তারপর দরজা বন্ধ করে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ব্যাগ থেকে মোমবাতি বের করে নিই এবং সেটি নিয়ে বাথরুমে যাই। বাথরুমে একটি বেসিন ছিল। সেই বেসিনের সামনে একটি আয়না ছিল। সে আয়নার দিকে তাকাতেই দেখি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন সাদা কাপড় পরা মহিলা এবং তিনি আয়নার দিকে তাকিয়ে কাঁদছেন। এটা দেখে আমার গলা পুরো শুকিয়ে গেছে, কোনো আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে। আমি তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়ে আসি। এসে প্রচন্ড ঘামতে শুরু করি। দাদু কি হয়েছে জিজ্ঞাসা করায় দাদুকে সবটা খুলে বলি। তারপর দাদু বলল, সারাদিন এত জার্নি করেছি এবং সাথে পরীক্ষার টেনশন, তাই হয়তো ব্রেন আর কাজ করছে না। ঘুমিয়ে পর, কাল পরীক্ষা দিবি, ব্রেনকে রেস্ট দে। আমি ভাবলাম হয়তো ঠিকই বলছে, তাই চুপচাপ মোমবাতি নিভিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর একটা চাপ অনুভব করি আমার পেটের উপর। মনে হচ্ছে পেটের উপর কেউ যেন বসে আছে, আর আমার গলাটা কেউ হাত দিয়ে টিপছে। আমি ওঠার চেষ্টা করছি, তবু উঠতে পারছি না। আমার কানে কেউ যেন অসমীয়া ভাষায় কিছু একটা বলছে। সে কি বলছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে বেশ কিছুক্ষণ পর আমি জোর করে উঠে বসলাম। আমার গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপর সারা রাত আমার চোখে আর ঘুম আসেনি। পরের দিন সকালে ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়ে আমরা ওই জায়গা ছেড়ে বেরিয়ে আসি গুয়াহাটি শহরে। তারপর কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে ট্রেন ধরে বাড়ি ফিরে আসি। ঠিক একই বছর আমার দুজন বন্ধুও চাকরির পরীক্ষা দিতে গিয়ে একই রকম মহিলার ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছে। কিন্তু কিছু প্রশ্ন থেকেই গেল। ওই মহিলাটি কে? আমার সাথে কেন এমন করেছিল? কি বলতে চাইছিল মহিলাটি? আমার এখনও এই সমস্ত এক্সপিরিয়েন্স মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। পরে সেই যে হোটেল বয় ছিল তাকে ফোনে কল করতাম। সে আমাকে বলেছিল সবকিছুর কেন হয় না। তার সঙ্গে ধীরে ধীরে সখ্যতা বাড়ে। তার থেকে জানতে পারি যে ওই হোটেল বিল্ডিংটা তৈরি হওয়ার সময় একটি মহিলাকে সন্ত্রাসীরা হত্যা করেছিল। তার আত্মাই নাকি এখনো ঘুরে বেড়ায়। আমি জানি গৌরবদা, আমি গুছিয়ে সমস্তটা বলতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। তুমি একটু তোমার মতন করে গুছিয়ে নিয়ে আমাদের প্রেত কথায় শুনিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব।
দারুণ একটি ঘটনা আমরা শুনলাম। এরকম কত বাড়িতে, কত হোটেলে, কত রুমে এরকম কত যে অতৃপ্ত আত্মা থাকে আমরা জানি না। শুধুমাত্র তারা মাঝে মাঝে যখন চায় আমাদেরকে জানান দেয়। এমন ঘটনা আপনাদের কাছেও থাকলে, আপনার জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, আমাদেরকে অবশ্যই পাঠিয়ে দিন মেইল করে প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে। এছাড়া জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আমরা দিয়ে দিলাম আমাদের ডিসক্রিপশন সেকশনে। আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ, আমাদের সঙ্গে কানেক্টেড থাকা খুবই সহজ। চলে যাচ্ছে আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। পরবর্তী ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম আকাশ। লিখছেন, আমি হুগলি জেলার একটি গ্রাম, রাজহাটি গ্রাম ঠিক নয়, মফস্বল এলাকা থেকে বলছি, আকাশ ঘোষ। ওকে। প্রেতকথা পরিবারের আমি এক রেগুলার শ্রোতা। এটি আমার পাঠানো প্রথম ঘটনা প্রেতকথা পরিবারকে। বেশি কথা না বাড়িয়ে আসল ঘটনায় আসি। ঘটনাটি আমার দাদার কাছ থেকে সংগ্রহ করেছি, তো এখানে আমি দাদার ভাষাতেই বলছি। ঘটনার সূত্রপাত দার্জিলিংয়ের এক গভর্নমেন্ট হসপিটাল থেকে। সেদিন আমি এবং আমার বন্ধু দুজনেই একটি আইসিইউতে কর্মরত ছিলাম। এবার প্রত্যেক দিনের মতো সেই দিনও আমি এবং আমার বন্ধু দুজনেই দুপুরের খাবার খাওয়ার জন্য ছাদের ক্যান্টিনেতে খেতে গেলাম। প্রত্যেকদিন সেরকমভাবে দুজনের একসাথে যাওয়া হয় না, যেহেতু ডাক্তারদের ডিউটি। পেশেন্ট কম থাকায় দুজনে একসাথে খেতে গেলাম। পেশেন্টের দায়িত্ব 3টে নার্সের উপর ছিল। কিন্তু অবাক করা ঘটনা যে আমাদের আইসিইউতে পেশেন্টের সংখ্যা প্রথমে ছিল 5, অর্থাৎ 1 নম্বর বেডে ছিল একজন বয়স্ক মহিলা, 2 নম্বর বেডে ছিল একজন বয়স্ক কাকু। এইভাবে 5টা বেডে 5 জন পেশেন্ট ছিল। তারপর যখন আমরা খেয়ে এলাম, খেয়ে দিয়ে এসে হঠাৎ নজরে এলো 5 নম্বর বেডে যে ঠাকুমাটা ছিল, যার অবস্থা সব থেকে ক্রিটিক্যাল ছিল, তিনি আর সেখানে নেই। মানে বেডটা দেখে মনে হবে যে ওখানে কোনো পেশেন্ট ছিলই না এতক্ষণ। যেহেতু আমি এবং আমার বন্ধু দুজনই ওই দিন আইসিইউর দায়িত্বে ছিলাম, সেহেতু ইনচার্জ আমরাই ছিলাম। তাই কোনো পেশেন্টকে ডিসচার্জ করবো কিনা বা পেশেন্ট মারা যাওয়ার পর যা প্রসিডিওর সমস্ত কিছু সব আমরাই করতাম, এবং আমাদের অনুমতি ছাড়া ওই আইসিইউ থেকে কোনো পেশেন্টের বাইরে যাওয়ার কথাই নয়। এবার এটা দেখে আমরা নার্সদের ডাকলাম। নার্সরা ঠিক উত্তর দিতে পারল না। তখন পাশে শুয়ে থাকা এক পেশেন্ট বলল যে ওনাকে তো একজন বয়স্ক ডাক্তার নিয়ে গেলেন। সরকারি হসপিটালে কত ডাক্তার আছে, কত ডাক্তার যায়, পেশেন্টদের তাদের নাম মনে রাখার কথাই নয়। তো আমরা বললাম, ডাক্তার মানে এখানে তো আমাদের দুজন ছাড়া কোনো ডাক্তার নেই। তখন উনি বললেন যে হ্যাঁ, একজন ডাক্তারই এসেছিলেন। ওনার একটু দাড়ি ছিল, বাম গালে তিল ছিল। ডাক্তার এসে বললেন ওনার অবস্থা খুব খারাপ, পেশেন্টের ইমপ্রুভমেন্ট নেই, তাই ডিসচার্জ করা হচ্ছে। এইসব কথা শুনে হসপিটালে খোঁজ রব উঠে গেল। সিসিটিভি চেক করার সময় একটা অদ্ভুত ব্যাপার হলো। দেখা গেল পেশেন্ট যতক্ষণ পর্যন্ত ঠিক ছিল ততক্ষণের পর্যন্ত ভিডিও আছে। তারপর কে পেশেন্টের কাছে এলো, কে পেশেন্টকে তুলে নিয়ে গেল, সেই সমস্ত ভিডিও কোনো কিছুই নেই। ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছা করে সেই ফুটেজটা ডিলিট করে দিয়েছে। তারপর থানা পুলিশ হলো, পেশেন্টের বাড়ির লোক এলো। তারপর পুলিশের জিজ্ঞাসাবাদ আরম্ভ হলো। যে দাদুটা পার্টিকুলার ওই ডাক্তারটিকে দেখেছিলেন, সে ডাক্তারটি দেখতে কেমন ছিল এবং তার একটি স্কেচ বানানো হলো স্কেচ আর্টিস্ট দিয়ে। স্কেচটা পেশেন্টের বাড়ির লোককে দেখানো হলো, কিন্তু বাড়ির লোকেরা চিনতে পারলেন না। তারপর লাশ খোঁজা শুরু হলো। 2 দিন পর মর্গের দাদা বলল যে লাশটা এখানে আছে। এতদিন লাশটা যে ওখানে আছে মর্গের দাদা জানেই না। এই কথাটা জিজ্ঞাসা করতে মর্গের দাদা বললেন সেই রাতে তার মনে হয়েছিল যেন মর্গে কেউ এসেছিল। 2 দিন পর মর্গের লাশ চেক করার সময় উনি সেখান থেকে লাশটা পেয়েছেন। অবশেষে লাশটা পাওয়া গেল। রীতিমতো হাসপাতালে হইচই পড়ে গেল। 2 দিন আগেকার লাশ আজ উদ্ধার হলো। বাড়ির লোককে আরো কঠোরভাবে জেরা করা আরম্ভ হলো। বাড়ির লোককে লাশ শনাক্ত করতে বলা হলো।
এরপর গোটা দার্জিলিংয়ে ছবিটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। এরই মধ্যে হঠাৎ করে ওই পরিবারেরই একজন ছোট্ট ছেলে ছবিটাকে নিয়ে তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, এই লোকটাকে অনেকটা দাদুর মতো দেখতে না? শুধুমাত্র এই একটা কথাতেই কেসটার পুরো মোড় ঘুরে গেল। পুলিশরা আরো চেপে ধরলো, দাদুর মতো দেখতে মানে? তখন বাচ্চাটা বলল যে না, আমার দাদুরও বাম গালে একটা তিল ছিল, ঠিক ছবিটার মতো। এখানে আরেকটা ঘটনা, যে বাড়ির লোক যারা কিনা প্রথম দিন এসে অনেক হই হট্টগোল করছিল, তাদেরকে ছবিটা দেখানোর পর তারাও যেন একটু চুপচাপ হয়ে গেছিল। তারপর আরেকটু চেপে ধরাতে, জিজ্ঞাসাবাদ করাতে তখন জানা গেল যে উনি হচ্ছেন বাচ্চাটির দাদু, যে 2 বছর আগে করোনায় মারা গেছিল 2020 সালে। দাদুর ডেথ হিস্ট্রি বার করাতে দেখা গেল যে উনিও এই হসপিটালের আইসিইউতে ঠিক 5 নম্বর বেডে ভর্তি ছিলেন এবং ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এরপর হসপিটাল থেকে 2020 সালের ভিডিও ফুটেজ বার করা হলো। সেখানে হুবহু এই লোকটাকেই শুয়ে থাকতে দেখা গেল। তারপর ওই যে লোকটা যে সেদিন রাতে ডাক্তারকে দেখেছিল পেশেন্টটাকে নিয়ে যাওয়ার সময়, তখন ওই লোকটাকে দাদুর ছবি দেখানো হলো এবং পুলিশ তাকে জিজ্ঞাসা করলো, দেখুন তো ভালো করে, ইনি কি ওই ডাক্তারটা যিনি সেদিন পেশেন্টটাকে নিয়ে গিয়েছিলেন? তখন ওই পেশেন্টটি বলল, হ্যাঁ, উনিই তো বললেন পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, এটা নাকি কোনো ইমপ্রুভমেন্ট হবে না, তাই ডিসচার্জ করা হচ্ছে। তখন সবাই অবাক হয়ে গেল, বলল, কি করে সম্ভব? যে লোকটা 2020 সালে মারা গেছে, 2023-এ দাঁড়িয়ে সেই লোকটা কি করে আসতে পারে? তখন বাড়ির সবাই স্বীকার করলো যে বয়স্ক মহিলাটা হচ্ছেন ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীকে উনি খুবই ভালোবাসতেন, তাই হয়তো উনি ওনার সঙ্গে ওনার স্ত্রীকে নিয়ে গেছেন। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু হয় দাদা, যার কখনো সদুত্তর আমরা দিতে পারি না। কোনো যুক্তি থাকে না, কোনো তর্ক থাকে না। ওই যে তুমি একটা কথা বলো না, যে জিনিসকে কিভাবে কাকে কেন দিয়ে প্রশ্ন করলে ঠিক উত্তর পাওয়া যায় না, সেটাকেই আমরা ভূত বলি, সেটাকেই আমরা ভয় বলি। এই ঘটনাটা একদম পুরোপুরি মিলে গেল। জানি দাদা, লেখায় অনেক ভুলভ্রান্তি হয়েছে, তবুও নিজের মতন করে নিজে একটু গুছিয়ে নিও, আর তোমার সুমধুর কণ্ঠে এটি প্রেত কথা পরিবারের সবাইকে শুনিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। দারুণ একটি ঘটনা আমরা শুনলাম এবং এই ঘটনাটি শোনার পর আমারও বেশ অদ্ভুতই লাগলো। আপনাদের কেমন লাগছে আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার পাশাপাশি শুনতে ভুলবেন না গৌরব তপাদার ব্লগস চ্যানেলে আমাদের রেগুলার পডকাস্টস, যেখানে আপনাদেরই মতন মানুষরা এসে তাদের জীবনের সত্য ভৌতিক ঘটনা শেয়ার করে। শেষ করবো আজকের এপিসোড এবং আজকের এপিসোডে আপনারা 3টি ঘটনা শুনলেন। কোন ঘটনাটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকে আমার গলার অবস্থাটা খুব একটা ভালো না, তাই জন্য খুব বড় এপিসোড করলাম না, কিন্তু ওই অ্যাভারেজ এপিসোড করলাম একটা 40 মিনিটের মধ্যে। আশা করছি আপনারা এনজয় করেছেন এরকম একটি কম্প্যাক্ট এপিসোড। এবং আজকে যখন আপনারা এপিসোড শুনছেন, আজকে আমার জন্মদিন, তা আমাকে অবশ্যই উইশ করবেন, আমার সুস্থতা কামনা করবেন, আমার পরিবারের সুস্থতা কামনা করবেন, যাতে সবসময় আপনাদেরকে এভাবেই এন্টারটেইন করে যেতে পারি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।